সুন্দরবনের সাক্ষী, সুন্দরবনের জঙ্গলে বাঘের আক্রমণ, ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি বন্ধুরা। একজন বয়স্ক এবং অনেক অভিজ্ঞতার সাক্ষী, সুন্দরবনের গভীর জঙ্গলে বাঘের সাক্ষী, বাঘের আক্রমণের ঘটনা নিয়ে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, আসুন আমরা পরিচিতি হই। কাকু কেমন আছেন? ভালো আছি। আপনি, আপনার নাম? আমার নাম স্বপন হালদার। এবং আপনি কোথায় বসবাস করেন এবং আপনার ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছেন, সাথে কিভাবে আপনার পরিবারের জীবনযাত্রা, মৎস্যজীবীদের সাথে আপনি যে জঙ্গলে গিয়ে যে ভয়ঙ্কর ঘটনা, সমস্ত কিছু আপনার কাছে শুনতে চলে এসেছি। আমি এখানকার বাসিন্দা, এই গোসোয়া মালোপাড়ার, গোসোয়া ব্লকের মালোপাড়ার একজন আমি স্থায়ী বাসিন্দা। এবং আমাদের মাছ কাঁকড়া ধরা বা মাছ ধরা আমাদের পেশা। এবং আমি জঙ্গলে যাই মাছ ধরতে, লোকজন নিয়ে যায়। এবার নৌকোয় করে মাছ ধরতে যাওয়া হয়, কাঁকড়া ধরি। এবার ধরুন এই সুন্দরবনে জঙ্গলে পেটে দেয়, আমরা যাই, আমরা চাল চালান করি। এখান থেকে চাল ডাল এটা সেটা কিনে জল ফল নিয়ে আমরা বোটে করে নদীতে মাছ ধরতে যাই, কাঁকড়া ধরি। এবার কাঁকড়া কিছু চার বানাতে হয়। এবার সুতান্নখালি, সজনেখালি ওই সব জায়গায় আমরা নেতাধবনীতে কাঁকড়া ধরতে যাই। এবার এই চার বানাতে হয়, চার বানিয়ে আমরা নদীর কোলে যে খালগুলো আছে, যে খাঁড়িগুলো আছে, সেই খাঁড়িতে আমরা ওই থোপা দেই। এবার থোপা দেওয়ার পরে যখন এই ভাটা শেষ হয়ে যায়, তখন আমরা ওই কাঁকড়া ধরতে যাই। জোয়ারে ভর্তি হয়ে যায় জল নদী ওই নালাতে। তখন যখন নদীর ওই জল যখন ভাটা শেষ হয়, তখন শুকনো হয়ে যায়, তখন আমরা কাঁকড়া ধরি। হঠাৎ মাত্র সুন্দরবনে বাঘের উৎপাত প্রচুর বেড়ে গেছে। তাহলে আপনার অনেক অভিজ্ঞতাই আছে। আমার অনেক অভিজ্ঞতা আছে। তাহলে আমরা প্রথম শুনবো, আপনি যে ছোটবেলা থেকে বড় হয়েছেন, আপনার বলছেন যে পরিবারের সকলে যেত, তারা মাছ কাঁকড়া ধরতে যেত, কেন যেত বা উদ্দেশ্য কি, বা তারা কিভাবে মাছ কাঁকড়া নিয়ে আপনাদেরকে মানুষ করেছে? এবার কেন যেত, তারা সুন্দরবনে মাছটা ধরতে, আমাদের জীবিকা নির্বাহ করতো, আমাদের খাওয়ানো দাওয়ানো পরিবার, আমার বাবা, কাকা, ঠাকুরদা, দাদারা সব ওই আমাদের মাছ ধরা ব্যবসা। আমরা মৎস্যজীবী, এই সুন্দরবনে মাছ ধরতো বা কাঁকড়া ধরতে। আচ্ছা, একটা বিষয় আমরা শুনেছি যে আপনারা নাকি মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজ করতে পারতেন না। অন্য কোনো কাজ বলতে কি, আমরা মাছ ধরা আমাদের পেশা। আমাদের বাবা ঠাকুরদারা সব করে এসছে বংশের পর বংশ। আমরা এসছি, আমাদের শিডিউল কাস্ট, আমরা তপসিল জাতি, আমরা তো মাছ ধরা আমাদের পেশা। আমরা মাছ ধরি, নদীতে গিয়ে, সমুদ্রে গিয়ে কাঁকড়া ধরি, এইসব কাজ কর্ম করি আমরা। এবার ছোটোবেলা থেকে আমি করে আসছি, বা আমার দাদা বাবা পূর্বপুরুষরা ওনারা করে এসছেন, বহুত দিনকে ধরে করছে। এবার আমার ছেলেগুলোও ওরা ছোটো থেকে ওরা মাছটা ধরছে, তারা বড় হয়েছে, তাদের আয় ইনকাম করে জীবিকা নির্বাহ, বাজারঘাট করা, খাওয়ানো দাওয়ানো। এই কিছু ছেলেপিলে হয়তো শীর্ষতায় পেয়ে চাকরি বাড়ির ক্ষেত্রে চলে গেছে, অনেকে চাকরি বাড়ি করে, ব্যবসা বাণিজ্য করে। এই মৎস্যজীবী, এই যে আমরা মেন মৎস্যজীবী, আমাদের এখানে দেখা যাচ্ছে যে সুন্দরবনে অনেক মৎস্যজীবী হয়েছে। ওরা অরিজিনাল মৎস্যজীবী না, আমরা মৎস্যজীবী, আমাদের পূর্বপুরুষরা মৎস্যজীবী। অনেকে জাল নৌকো ওই কিছু মালপত্র বানিয়ে নিয়ে সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে যায়, এরা মৎস্যজীবী হয়েছে। এরকম সুন্দরবনে ঢুকে তারা মাছ টাছ ধরে, বা বাঘের উৎপাতে অনেক লোকজন এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে আমরা চোখের সামনে দেখেছি বাঘে ধরে নিয়েছে। এবার বাঘই ধরে নিয়ে চলে গেছে সুন্দরবন নদীতে। এবার ওখান থেকে অনেকে উদ্ধার করতে পেরেছে, অনেকে উদ্ধার করতে পারেনি। কারণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, এ তো সবাই জানে যে হিংস্র হয়। আর ওরা তো মানুষ গেলে ওরা বুঝতে পারে যে কোথায় মানুষরা থাকে, বা কীভাবে সুযোগ খুঁজবে আক্রমণ করার জন্য। সুন্দরবনে এই মাছ সবসময় সুযোগ খোঁজে, সবসময় সুযোগ খোঁজে। তাহলে এই অভিজ্ঞতা আপনার ছোটবেলা থেকে যে বড় হয়েছেন, বা এই চোখের সামনে এই সমস্ত পরিবারকে আপনি দেখেছেন? হ্যাঁ, অবশ্যই দেখেছি। বা আমার এই 62 বছর বয়স হয়ে গেল, আমি 10-12 বছর বয়স থেকে আমি জঙ্গল করি নদীতে। তাহলে আপনি জঙ্গলে 10-12 বছর থেকে যাচ্ছেন? হ্যাঁ, 10-12 বছর বয়স থেকেই আমি সুন্দরবনে মাছ ধরি, নৌকা নিয়ে যাই, জঙ্গল করি, এইসব কাজ করি আমি। আমার পূর্বপুরুষরা করতেন, অনেকে গত হয়ে গেছেন। আমার এক ভাইকে বাঘে ধরেছিলেন আজ থেকে 45 বছর আগে, তখন আমার বয়স ধরেন 17-18 হবে। আচ্ছা, আপনার ভাই যেভাবে বাঘ আক্রান্ত হয়েছিল সেই বিষয়টাকে আমাদের কাছে বলুন। কি বিষয়ে তারা মাছ ধরতে গেছিল না কাঁকড়া? আমার সেজে ভাই নিময় হালদার, উনি
3-4 জনকে নিয়ে আমাদের এই আগে যে নৌকা, যে এখান থেকে সুন্দরবনে নৌকা ছাড়তো আমাদের মালোপাড়া থেকে, আমাদের সাই চলতো সুন্দরবনের 4-5 জন লোক মানে নদীতে করে নৌকায় করে মাছ ধরতে যেত। সেই সঙ্গে আমার দাদাও গিয়েছিলেন আজ থেকে 45 বছর আগে। এবার তখন আমার বয়স 17-18 বছর হবে। এবার গিয়ে দেখলাম বাঘের আক্রান্ত হচ্ছে, দাদাকে বাঘে ধরে নিয়ে গেছে। কিছু লোক ছাড়ানোর চেষ্টা করেছিল, তা উদ্ধার করতে পারেনি। লাস্টে খুব মানে ঝাড়ঝাপটা দেওয়ার পরে, মোটামুটি ধাক্কাধাক্কি হওয়ার পরে আমার দাদাকে ওই বাঘের কোল থেকে ছাড়িয়ে নিয়ে এসছে মৃত অবস্থায়। এবার আমাদের বাড়িতেও নিয়ে এসছে, সুন্দরবন থেকে আমার বাড়িতে এসছে। এসে ওখান থেকে থানায় গেছে, ডেড বডি ওখান থেকে থানায় যাওয়ার পরে ওখান থেকে থানা থেকে ট্রান্সফার করে মমিনপুর, যেখানে পোস্টমর্টম হয় সোনারপুরের পাশে মমিনপুর। ওখান থেকে ডেড বডি পোস্টমর্টম করে সেই ডেড বডি যদি তার গার্জেন অভিভাবক থাকে তাহলে তাকে ফেরত দেবে, আর যদি না হয় ওনারা হয়তো ওখানে সৎকার করে দেবেন, মানে প্রশাসনের তরফ থেকে এই আচ্ছা, সিস্টেম ছিল। তাহলে যখন দেহ ফিরিয়ে আনলো হ্যাঁ। বা সঙ্গীরা যখন ছিল, তো আপনি যেভাবে বললেন বা সঙ্গীরা কি বলেছিল যে কেমন ভাবে আক্রমণ হয়েছিল বা ভাই কি করছিল, সেই বিষয়ে কিছু কি জানেন? কেমন ভাবে আক্রমণ হয়েছিল, এই নদীতে মাছ ধরতে গিয়েছিল, জাল পেতেছিল। হুম। তখন তো পাটা জাল হতো, পাটা জাল এইসব জালে মাছ ধরতো। হ্যাঁ। মানে এমনি চর পড়ে যায় যে ঘিরে, হুম। যে এরকম জাল টানিয়ে যখন জোয়ার হয়, যখন ভাটা শেষে যায় তখন জালটা পোতে হুম। পোতে তখন যখন ভাটা হয় তখন একটা দড়ির সাহায্যে জালটা উপরে ওই বাঁশের গায়ে বেঁধে দেয়। আচ্ছা। তার মানে ভাটা যখন শেষ হয়ে যাবে তখন মাছটা বলো ওই জালেই পড়ে থাকবে। তারপরে ওরা মাছ ধরতে যখন যায় সেই সময় আক্রমণ। এবার ওই নৌকোই বেশি, তাহলে ওরা নিচে যখন নেমেছিল তখন আক্রমণটা করেছিল। ওরা যখন মাছ ধরতে নিচে নেমেছে নৌকোর থেকে, নৌকো তো নদীর পাশে থাকে, মানে তারপরে তখন 4-5 জন নৌকো থাকে। এবারে মাছ ধরতে নেমেছে, বাঘের টার্গেট ছিল, ঠিক লক্ষ্য করে টার্গেট করেছে। ওই আমার সেজদার উপরে টার্গেট ছিল, সে সেজদাকে টার্গেট করে নিয়ে গেছে। এরা নৌকোর থেকে কুরুল টুরুল বার করে এবার নৌকার চালা নিয়ে ওরা মারধর করে মোটামুটি উদ্ধার করে নিয়ে এসছে, আমার দাদাকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তাহলে ওই দেহে কোথায় কোথায় বাঘ আক্রমণটা করেছিল দেখেছেন? ওরা প্রথমে সুন্দরবনের বাঘ এই ঘাড়ে ধরে, রয়্যাল বেঙ্গল টাইগার এই ঘাড়ে আক্রমণ করে, এই ঘাড়। আচ্ছা। ওই যখন হাতা বসিয়ে দেবে এই ঘাড়ের মাংস মানে হাড় সমেত বেরিয়ে যাবে একদম। হুম। এই ঘাড়ে আক্রমণ করে, তারপরে ঘাড়ে আক্রমণ করে ওরা এরকম খ্যাচ কামড়ে এইদিকে তুলে দেয় বডিটাকে, মানে ওদের কাছে কিছু হয় না। একটা বাঘের হাতের 18 জনের ক্ষমতা আছে, একটা আঙুলের ক্ষমতা আছে। বলে বাঘের আজ্ঞা, বলে না একটা কথায়, পুলিশের আজ্ঞা আর বাঘের আজ্ঞা না কি একটা কথায় বলে না, ঠিক ওই রকম শক্তি। তখন বাঘ ওই তখন ছেড়ে দিয়ে পালিয়েছে। তারপরে আমার দাদাকে নিয়ে এসে এখানে আমাদের বাড়িতে নিয়ে এসে কান্নাকাটি সব আমরা শুনলাম। হ্যাঁ, এবার সবাই শুনেছে, গ্রামের লোকজন যারা দেখেছে। তারপরে থানায় ডেড বডি গেল, ওখান থেকে নিয়ে মমিনপুরে যায়, মমিনপুরে ওখানে পোস্টমর্টম হয়। পোস্টমর্টমের পরে যদি বলে অভিভাবক হিসাবে যে আমাদের ডেড বডি আমরা নিয়ে চলে যাও তখন দেয়, না হলে ওই প্রশাসন লোক থেকে ওখানে সদ্গতি করে দেয়। আচ্ছা, তাহলে আমরা একটা বিষয় শুনলাম, ভাই আক্রমণ হয়েছিল। খুবই দুঃখিত আমরা, এবং মর্মান্তিক ঘটনা, যা পরিবারের সবাই শোকান্বিত হয়েছিলেন। আচ্ছা, আপনি এটাকে বলুন, তারপরে আপনার ভাই যখন বা দাদা আক্রান্ত হলো, তারপরে আপনি এখনো পর্যন্ত জঙ্গলে যাচ্ছেন? হ্যাঁ, এখনো যায়, এখনো জঙ্গলে যায় বলছি যে এখন ধরতে গেলে অনেক নৌকো জাল বন্ধ হয়ে গেছে, অনেকে বিক্রি করে দিয়েছে, এখন যায় খুব কম লোকে, বুঝলেন। আচ্ছা। এখন জঙ্গলে যেতে গেলে তো একটা বিএলসি লাগে, একটা পারমিশন লাগে, পারমিশন ছাড়া জঙ্গলে ঢুকতে দেবে না। এরকম রেঞ্জার সাহেব বা এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা একটা পারমিশন ছাড়া আপনি জঙ্গলে প্রবেশ করতে পারবেন না। এই বিএলসি যারা আছে, অনেকে বিএলসি নিয়ে ভাড়া দেয়, অনেকে বিএলসি ভাড়া দিয়ে বছর গেলে 40-50 হাজার টাকা নেয়। এবার সেই বিএলসি ভাড়া দিয়ে আপনি 4-5 জন লোকজন নিয়ে আপনি জঙ্গলে মাছ ধরতে যেতে পারেন, কাঁকড়া ধরতে যেতে পারেন, মধু কাটতে যেতে পারেন, সেই ব্যবস্থা আছে। এবার বিএলসি ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না। পারমিট বলে একটা পারমিট আছে, এটাকে বিএলসি বলে। আপনি বিএলসি যদি না থাকে তাহলে আপনাকে টাইগারের লোক ধরবে, আপনাকে হ্যারাস্ত করবে। বিএলসি থাকলে আপনাকে সবাই অ্যালাউ করবে, আপনার কিছু করবে না। ওরা যে অফিসার যে আসেন, রেঞ্জার সাহেব, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার যেগুলো থাকেন। তাহলে তো মাছ ধরার জন্য বাফার এরিয়ায় অনুমতি পাওয়া যায়, কোর এরিয়ায় কি? কোল এরিয়াতে যেগুলো
বিভিন্ন জায়গা আছে, সেসব জায়গায় পারমিশন দেয় না। যেখানে পারমিশন আছে সেই খাড়ির মধ্যে আপনি মাছটা ধরতে পারবেন। আচ্ছা, সুদান্নাখালি, সজনেখালি, তার নেতা ধোপানি, এইসব জায়গায় আপনি মাছ ধরতে পারেন। ডিপ জঙ্গলে আপনি যেতে পারবেন না। কোল এরিয়ার ভিতরে আপনি মাছ, কাঁকড়া সবই ধরতে পারবেন। তাহলে পারমিশন না হলে আপনি উইদাউট পারমিশনও ধরতে পারবেন না। তাহলে আপনি কতবার বাঘ দেখেছেন? আমি অনেকবার বাঘ দেখেছি। বাঘ দেখেছি বলতে কি, আমরা মাছ ধরতে যাই তখন বাঘ দেখা যাচ্ছে একটা নদী থেকে পার হয়ে আর এক নদী চলে যাচ্ছে। কিছু হরিণে দেখেছি। আবার একটা জিনিস, অদ্ভুত জিনিস দেখেছি, যে শুয়োরের সঙ্গে বাঘের লড়াই হয়। এটা ওপেন আমি দেখেছি। শুয়োরের, সুন্দরবনের জঙ্গলে বুনো শুয়োর আছে, বড় বড় শুয়োর, শুয়োরের সঙ্গে বাঘের ধস্তাধস্তি বা লড়াই হতে আমরা ওপেন দেখেছি। বেশি দূরে থেকে না, বেশ কাছাকাছি, অন্তত আমাদের নৌকো থেকে 30-40 ফুট, 20-30 ফুট দূরের থেকে আমরা দেখেছি শুয়োরে বাঘের লড়াই। এটা আমি বাস্তবে আমি দেখেছি। হরিণে দেখা যায়, বাঁদরে দেখা যায়। তারপর কিছু বন মুরগি আছে, যারা আমাদের সুন্দরবনে বনবিবির মন্দির আছে, অনেকে মানত থাকলে, মানসিক থাকলে ওখানে মুরগি দিতে যায়, পুজো হয়, বনবি পুজো হয়। হ্যাঁ, অনেকে যায় ওখানে। সুন্দরবনে মুরগি আছে, এই বন মুরগি, ওরা উড়ে উড়ে বেড়ায়। হাঁস আছে, হরিণ আছে, আপনার বাঘ আছে, সাপ আছে, বিষধর বিভিন্ন জিনিস দেখা যায় সুন্দরবনে। তাহলে আপনি কখনো এই শূকর বা মুরগি এগুলো ধরে খেয়েছেন? না, এগুলো হিসাব মতো, এগুলো আগে আগে খাওয়া হয়েছে? আগে খাওয়া হয়েছে। তারপরে এগুলো অনেকে সুন্দরবনে মুরগি ছেড়ে দিয়ে আসে, মানসিক থাকে, এগুলো ঠাকুরের ওখানে দিয়ে আসে। ওখানে হরি ঠাকুর আছে, বনদেবী আছে, মায়ের মন্দির আছে। এবার ওগুলো মায়ের নামে দিয়ে আসে, ওগুলো খাওয়া তো উচিত না। এমনি উড়ে উড়ে বেড়ায় ওখানে। মুরগি, হাঁসও আছে, এরকম সুন্দরবনে আছে এখনো। আর সুন্দরবনে এখনো মন্দির ফন্দির অনেক জায়গায় আছে, অনেক দূরে মন্দিরও আছে। এই বনবীর মন্দির এটা বাস্তব আছে। আর সুন্দরবনে গেলে বহুদিনকার এখনো পাকা ঘর বাড়ি, এরকম রাস্তা আছে ভিতরে, আছে এমন এমন জায়গা ভিতরের দিকে আছে। আছে। আচ্ছা, আপনি কখনো হরিণের মাংস খেয়েছেন? হরিণ মাংস খেয়েছি অনেক দিন আগে, বছর 30-35 আগে। তখন অ্যাভেলেবেল গোসবা, ঝড়খালি পাওয়া যেত, গোপনে বিক্রি করতে। এগুলো জানলে তো অসুবিধা আছে, থানায় জানলে অনেকে ধরে নিয়ে যাবে, কেস টেস হবে। এখন তো হরিণ মারা নিষেধ, হ্যাঁ। যদি জানতে পারে আমরা জেল হয়ে যাবে। এই কিছুদিন আগে গোসবায় কিছু ছেলে আপনার সাত জেলে দয়াপুর লাক্সবাগান থেকে মানে বাঘের চামড়া সংগ্রহ করেছিল, তাকে আমাদের গোসাতে তাকে ধরা হয়েছে। ধরা পড়ে গেছে, ব্যাগে করে নিয়ে যাচ্ছিল। বাঘের চামড়া বহুত দাম। একটা বাঘের চামড়া, একটা বাঘের পোশাক মানে ছাল, ওটা প্রচুর দাম। এখানে ধরা পড়ে গেছে বছর 20-30 আগে, এই গোসাতে ধরা পড়ে গেছে। আচ্ছা, খবর আছে। তাহলে আগে পুরস্কার দেওয়া হতো বাঘ মারলে, আর এখন হচ্ছে কিনা সরকার সাজা প্রাপ্ত করে দিয়েছে। সাজা প্রাপ্ত করেছে। এখন বাঘ শিকার যদি মারেন বা যদি হরিণ শিকার করেন, যদি ধরা পড়ে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, জেল হতে পারে। এরকম সিস্টেম করেছে। আর আপনি জঙ্গলে কোনো মানে গাছ গাছালি সুন্দরী গলার কাঁচা কাটতে পারবেন না। এগুলো যদি কাটে ধরা পড়ে, তাহলে আপনার জেল জরিমানা দুটোই হবে। হ্যাঁ, তাহলে আপনি তখন কি করতেন? আপনারা তখন কি নৌকায় কিভাবে রান্না করতেন? আমরা নৌকাতে ওই জঙ্গল থেকে কাঠ নিয়ে আসতাম। এবার আমাদের টিন কিনে চুলা বানিয়েছিলাম, ওটাকে চুলা বলে। এই চুলা বানিয়ে আমরা রান্না করতাম। জঙ্গলে উঠে কাঠ কাটতেন? জঙ্গলে উঠে যেগুলো শুকনো কাঠ ভেসে যাচ্ছে, যেগুলো গাছ মরে গেছে, সেই সব কাঠগুলো নিয়ে এসে জ্বালানি করতাম রান্নার জন্য, ভাত টাত হওয়ার জন্য, সবজি তরকারি রান্না করতাম। আর নদীতে গেলে আমরা মাছ ধরতে গেলে বেশিরভাগ তো আমরা সবজি নিতাম, 1-2 দিন থাকতো। আমরা শুধু মাছ রান্না করে খেতাম, শুধু মাছ রান্না করে খেতাম। তাহলে রান্না কেমন স্বাদ হতো বা কি বিষয়? স্বাদ ভালো হতো। রান্না করতাম, বেশি মাছই খেতাম, বেশি যেটা পছন্দ হতো, ভেটকি মাছ, ভাঙন মাছ, যা পছন্দ হবে তাই খেতাম। কাঁকড়া সবই খেতাম, ইলিশ মাছ সবই খেতাম আমরা। তখন তো এত ভোটভুটি হয়নি, তখন তো এখান থেকে লঞ্চ চলতো। আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে, তখন ওখান থেকে মাছ আমাদের এই গোসবা ঘাটে আসতো। এই থানা ঘাট যেটা হয়েছে, এখানে আসতো বিটের ঘাট। এখান থেকে লঞ্চ করে তখন ক্যানিং যেত, ক্যানিংয়ে আড়তে মাছ বিক্রি হতো। ননী বিশ্বাস আড়ত আছে, আরও বিভিন্ন অনেক লোকজনের আড়ত আছে, সেখানে মাছ যেত। আমরা রাত্রে মাছ নিয়ে যেতাম। বোট না থাকলে আমরা ওই নৌকো করে দাঁড় বেয়ে বেয়ে, বোটে বেয়ে বেয়ে আমরা মানে বাসন্তী ক্যানিং হয়ে সেই মাতলা নদীর উপর দিয়ে ক্যানিংয়ে যেতাম। ওই আড়তে আমরা মাছ বিক্রি করতাম। সারা রাত থাকতাম, মাছ কেনাবেচা করে
আবার ওখান থেকে সকালবেলা বোট ধরে এই আমি গোসাতে আসতাম। তাহলে ভয়ঙ্কর অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা। আর এই মৎস্যজীবীদের জীবনের সমস্ত কিছু যা বর্তমানে পরিস্থিতি, আগের তুলনায় অনেক জঙ্গলে যাওয়া কমেছে। তাহলে আমরা আর একটা বিষয় শুনবো, আপনি যে বলছিলেন সুদর্ণখালি বাঘের আক্রমণ আপনার চোখের সামনে, কি করতে গিয়ে? কাঁকড়া ধরতে গিয়ে। কাঁকড়া ধরতে গিয়ে সুদর্ণখালি, যেটা আপনাদের ওই বিষয়টাকে একটু বলুন যে কিভাবে কাঁকড়া ধরতে গেছিলেন বা কি কি সাথে নিতে হয়, যেটা আপনার কিভাবে প্রস্তুতি হয়ে গেছিলেন। সুদর্ণখালি থেকে পারমিট দিলে বা পারমিশন দিলে জঙ্গল ঘুরতে যায়, আমরা এরকম সুদর্ণখালি মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণ। এবার বাঘের আক্রমণে একজন লোক পড়েছে, মারা গেছে। এবার আমরা খুব ধস্যসে করে তাকে ফিরিয়ে নিয়ে এসে মৃত অবস্থায় ফিরিয়ে নিয়ে এসেছি। আমি নিজে ছিলাম, কাঁকড়া ধরতে গিয়ে আক্রমণ হয়েছে, আমরা 4 জন নৌকোতে ছিলাম। এবার আমরা ওখান থেকে উদ্ধার করে তাকে ডেড বডি নিয়ে এসেছি, তার বাড়িতে এনে দিয়েছি। সে খুব মন মেজাজ খারাপ, তাদের সবাই কান্নাকাটি করেছে যে কি অবস্থা। তাহলে ওই যে কাঁকড়া ধরতে গেছিলেন, কেমন ভাবে প্রস্তুতি নিয়ে বা কিভাবে গেছিলেন, এবারে সেই সমস্ত বিষয়টাকেই আপনার মুখে শুনতে চাই। এবার আমরা এখান থেকে চালান করে আমরা মানে নৌকা করে কাঁকড়া ধরতে যাই। নৌকা বেয়ে বেয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলাম সুদর্ণখালিতে। এই সুদর্ণখালিতে গিয়ে কাঁকড়ার যে চার ফার সব রেডি করলাম, কাঁকড়া ওখানে থুপা ফেললাম, থুপা টোপা রেডি করে এবার আমরা তো রাত্রে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করলাম। এবার সকালবেলা আমরা কাঁকড়া ধরতে নেমেছি, তখন 7:30 8টা 9টার দিকে নেমেছি। নামার পরে তারপর দিকে আমরা বুঝতে পেরেছিলাম যে আশেপাশে বাঘ আছে বা একটা নমুনা ইঙ্গিত পাওয়া গেছে। এবার আমরা চিন্তা করলাম যে কাজটা আমরা ঝটপট করে ওখান থেকে কাঁকড়াটা ধরে মোটামুটি বেরিয়ে যাব। এবার এই মুহূর্তে যে কাঁকড়া ধরতে গিয়ে হঠাৎ মাত্র একটা বাঘ এসে আক্রমণ করলো আমাদের 4 জন লোকেরও একজন। আপনি তখন কি করছিলেন? আমরা তখন কাঁকড়া ধরতে নেমেছি সবে। এই নেমে এবার কাঁকড়া তো থোপা দিয়ে ধরতে হয়, থোপা পাতা আছে। এবার কাঁকড়া ধরতে জালতি লাগে। এবার কাঁকড়ার দড়িটাকে আস্তে করে উঁচু করে থোপার থেকে সেই জালতি দিয়ে কাঁকড়া ধরতে হবে। এই মুহূর্তে বাঘ এসে আক্রমণ করলো, আমার 4 জনের মধ্যে একজনকে আক্রমণ করলো। হঠাৎ আমরা একটু হতভঙ্গ হয়ে গেলাম, কী হলো। এবার সব চিল্লামিল্লি করে নৌকো থেকে যা চেলা টেলা বটি টটি মানে কুড়ুল টুড়ি নিয়ে এসে আক্রমণ করলো, ধস্তাধস্তি করলাম করে ডেড বডি নিয়ে মানে কামড়াকামড়ি করে একদম মৃত অবস্থা। এবার মোটামুটি তাও আমরা বেশ এই ক্ষিপ্ত হয়ে তার উপরে একটু অত্যাচার দেখিয়ে টেকিয়ে মোটামুটি আমরা উদ্ধার করে ডেড বডিটা কোনোরকমভাবে আমরা নিয়ে এসেছি। তখন তো আমাদের মাথায় হাত, কাঁকড়া ধরা তো দূরের কথা, একটা লোকের, একটা গরিব মানুষের, আমাদের পরিবারের একজন জীবন চলে গেল। এবার তখন তো আমাদের ওসব কথা মনে নেই। তখন এক কাজ করলাম, এই চল নৌকো টৌকো ছেড়ে দিয়ে চল বাড়ির দিকে রওনা হলাম। এবার যেখানে যে আমাদের আক্রমণ করেছিল সেখানে যে বাঘে ধরা রুগী অনেক সময় নিশানা করে থাকে যে এখানে বাঘে আক্রমণ করেছে, একটা যে কোনো গামছা হোক বা একটা জামা হোক দিয়ে ওখানে একটা নিশানা করে আসে যে এখানে আমাদের একজন মারা গেছে, নমুনা করে দিয়ে আসে। তা আমরা তো ডেড বডি নিয়ে এসেছি, মারাই গেছে, মানে বাঘ তো ডেড বডিকে নিয়ে যেতে পারে, আমরা ছাড়িয়ে নিয়ে এসছি ওখান থেকে। এবার ওখানে একটা নিশানা করে দিয়ে এলাম। এবার পরবর্তী যারা আসবে ওখানে মাছ কাঁকড়া ধরবে, তারা মনে করবে যে এখানে একটা বাঘের সঙ্গে মানুষের কোনো একটা কিছু হয়েছিল, নাহলে এই চিহ্নটা দিয়ে যায় না বা সংকেতটা থাকে। এটা অনেকের কাছে জেনে দেখবেন বা এরকম যারা যায় তারা জানে। এবার অনেকে জিজ্ঞেস করে যে ওটা কিসের সংকেত, যে এখানে কেউ যদি মারা যায় বাঘের আক্রমণে সেসব জায়গায় একটা চিহ্ন করে দিয়ে আসে, একটা বড় কাঠের মানে গাছের ডাল দিয়ে ওখানে বেশ কি বাঁশ পুঁতে একটা গামছা বা একটা জামা ঝুলিয়ে দিয়ে আসে, যেখানে বাঘের আক্রমণ থেকে কেউ মারা গেছেন সেই জায়গায় ওখানে ওরা করে দিয়ে আসে। তারপর ওখান থেকে আসা হলো, আসার পরে বাড়িতে ডেড বডি নিয়ে আসা হলো। যে পরিবারের ডেড বডি তাকে দেওয়া হলো, তাদের লোকজন আসলো, কান্নাকাটি, সেই দুঃখের বন্যা বয়ে যাচ্ছে। সে কল্পনা করতে পারেন যে কী অবস্থা হচ্ছে সেই পরিবারে। বা আমাদেরও মন মেজাজ খুব খারাপ যে আমাদের মধ্যে একজন চলে গেল মৎস্যজীবী। আমরা এই মৎস্য শিকার করে খাই বা মাছ ধরি, কাঁকড়া ধরি জঙ্গলের সুন্দরবনে। এই ছোটোবেলা থেকে আমরা এইসব কাজ করে এসেছি বা করি, বা আমাদের অনেক পূর্বপুরুষ এরকম গত হয়ে গেছেন। কারণ আমাদের আদি ব্যবসা এইটাই, আমাদের পেশা। মৎস্যজীবী একটা পেশা, মাছ ধরা, কাঁকড়া ধরা, এটা আমাদের পেশা, একটা পেশা। বা আমরা সরকার থেকে সেরকম কোনো সুবিধা পাইনি, বা আমরা অনেক কিছু সরকার থেকে সুবিধা আছে, তা আমাদের এখানকার যে বিডিও অফিস বা সরকার থেকে কিছুই দেয় না, আমরা জানি না। শুনেছি অনেক কিছু আছে, তো আমরা কিছুই পাই না। অনেকে বললো না অনেক কিছু পাওয়া যায়,
সরকার সুবিধা জাল দড়ি নৌকো অনেক কিছু দেয়, তা তো কিছুই পায় না। আমরা তো কোনোদিনও মনে হয় পাইনি, আমার মনেই পড়ে না যে আমরা পেয়েছি এই নৌকো জাল দড়ি বা অনেক কিছু দেয় সরকার থেকে, এটা জানি শুনেছি। তাহলে বর্তমানে আপনি এখন জঙ্গলে যাচ্ছেন না? এখন বর্তমানে যাচ্ছি না। এখন যে যাব সে সঙ্গী তো অনেকে চলে গেছে, আমার সঙ্গে যারা কারবার করতো তাদের তো 2-1 এরকম গত হয়ে গেছেন, আর সেরকম লোকজনও পাওয়া যায় না। আর সুন্দরবনে যা উৎপাত বাঘের, যা ভয়ানক, সে তো যেতে অনেকে ভয় করে যে সারা সুন্দরবনে গিয়ে জীবনটা হারাবো, আমার পরিবারটা দেখবে কি? আমার যদি বংশের মধ্যে আমি চলে যেত, আমার পরিবার বাচ্চা কাচ্চা কে দেখবে? অনেকে যায় না, অনেকে যাচ্ছে, যারা প্রথম থেকে যাওয়া আসা করতো, কেউ কেউ যায়, কেউ কেউ যায় না। কেউ কাজকর্ম এখানে করে, কেউ কাজের ক্ষেত্রে বাইরে চলে গেছে কাজের ক্ষেত্রে। কি করে পেট তো বাঁচাতে হবে, পেট পেট চালাতে হবে। তাহলে আপনি অনেক অভিজ্ঞতার সঞ্চার হয়েছেন, সুন্দরবনে বাঘের মুখ থেকে অনেকজনকে ফিরিয়ে এনেছেন, আর লাস্টবার যাকে ফিরিয়ে এনেছেন তার কোথায় আক্রমণটা করেছিল? তার ঘাড়ে ধরেছিল প্রথমে। বাঘ যখন আক্রমণ করে এই ঘাটটাকে ধরে, এই দেখাচ্ছে আপনাকে, এই ঘাটটা ধরে, ঘাটে ধরে এমন একটা হ্যাঁচকা মারবে, এবার ওরা ঘাড়ে তুলে নিয়ে চলে যাবে। বাঘটা ধরে এরকম ভাবে ধরে এইভাবে নিয়ে চলে যাবে, এইভাবে এরকম যেরকম বিড়াল দেখেছেন শিকার করে ইঁদুরকে, মানে ইঁদুরটা যখন ধরে তখন দেখবেন মুখে করে নিয়ে চলে যাচ্ছে, এইভাবে নিয়ে চলে যাচ্ছে। মানে বাঘ তো বিড়ালের মাসি, জানেন তো এটা সবাই এরকম বলে, এরকম বলে বা সবাই জানে বাঘ হচ্ছে বিড়ালের মাসি। তাহলে এইরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সমস্ত বিষয় তুলে ধরার জন্য। সাথে থাকুন, আর আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই। যাক, আমি ভিডিওটা করলাম, যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, আমাকে ধন্যবাদ। যদি আরও কিছু প্রশ্ন জানার হয় আমাকে করবেন, আমি অতিবাহিত প্রশ্ন করলে আমি উত্তর দেবো, আমি অনেক কিছু জানি এই। তাহলে অডিয়েন্স, আমার প্রিয় সমস্ত অডিয়েন্সকে অনুরোধ করি, যদি কিছু প্রশ্ন থাকে আপনাদেরকে এই ভিডিওতে করবেন কমেন্ট সেকশনে গিয়ে, এবং এই প্রশ্নের সমস্ত উত্তর আমি অতি অবশ্যই এই কাকুর দ্বারা তুলে ধরার চেষ্টা করব। আমি যে ভিডিওটা করলাম, জয়দেব বাবু খুব আমাকে ধরেছে, আমার ভাইপো সম্পর্ক হয় জয়দেব মণ্ডল, ইনি ভিডিও টিডিও করেন। এনার চ্যানেল নাম সুন্দরবন লাইফ মাই লাইফ। এই চ্যানেলে আমি এর আগেও অনেকদিন আগে একটা আমি করেছিলাম, আমাদের বাড়ির পাশ থেকে আমি করেছিলাম, তখন অতটা ভালো এসে যায় না। তাই এবার যদি আপনারা বলেন যে ভিডিও কাকু আর একটু ভালো করে করবেন, বা আপনি এসব জানেন অনেক কিছু অভিজ্ঞতা, আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন, আমি অনেক কি জানি, আপনারা বলবেন, আমি আপনাদের জন্য করব। ঠিক আছে, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আমি রাখছি। আমার সীমিত সময়, আমি একা মানুষ, এখন আমার পরিবার আছে, তা এখন আমার তো আরো কাজকর্ম করতে হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আন্তরিকভাবে। আমি একটা কাজ করি ব্লকে, ভিডিও হাউসে গোসাব ব্লকে কাজ করি। এই সামান্য কাজ বলতে কি ধরনের মেয়েদের লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তারপর স্বাস্থ্যসাথী কার্ড বা খাদ্যসাথী, এইগুলো আমি ফর্ম টর্ম লিখে দিই। অনেকের কাজ করে, ব্যাংকের অ্যাকাউন্ট, শস্য বিমা, কিষাণ সমৃদ্ধি, কৃষক বন্ধু, এগুলো আমি অনেকেই করে দিই। আমি এখানকার স্থায়ী বাসিন্দা। ভালো লাগলে আমাকে একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন। ধন্যবাদ, রাখছি। ধন্যবাদ সবাই। 2026 সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে।